হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমাদের আজকে আমাদের নিয়মিতভাবে যে জেনারেল সায়েন্সের টপ 1000 কোশ্চেনের সায়েন্সের সিরিজটা চলছে, তারই একটা নেক্সট পার্ট আমি আজকে নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব 8 নম্বর পার্ট, 8 নম্বর মক। তো এই 8 নম্বর মক দিয়ে কিন্তু আমাদের আজকে কতগুলো কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে? আমাদের আজকে 200 কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 1000 কোশ্চেনের মধ্যে 200 কোশ্চেন কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকের সেটটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু এখন নিয়মিতভাবে এই ধরনের মক সেটগুলো আপলোড হচ্ছে, যেখানে প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকে, এবং আজকে 8 নম্বর সেট দিয়ে আমাদের 200টা কোশ্চেন কমপ্লিট হচ্ছে। আর তোমরা যারা আমাদের চ্যানেল নিয়মিতভাবে ভিজিট করো বা যারা প্রথমবার দেখছো, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা সকলেই হয়তো জানো, মানে যারা নিয়মিতভাবে ভিজিট করছো তারা হয়তো অনেকেই জানো যে আমাদের কিন্তু MH এডুকেশন ল্যাবের অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ হয়েছে, এবং সেই অ্যাপে কিন্তু 27 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা ক্লাস হচ্ছে এখনও দেখোনি, তারা আগে ক্লাসগুলো দেখো অ্যাপে, এবং যারা ইনস্টল করোনি তারা ইনস্টল করে নাও। তার কারণ আমাদের অ্যাপে কিন্তু তোমরা প্রত্যেক দিন সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন টানা ক্লাস পাবে, প্রত্যেক দিন একটা করে ক্লাস আপলোড হবে। কোন দিন কোন স্যার বা কোন ম্যাডাম ক্লাস নেবেন সেই শিডিউলটা আমাদের অলরেডি অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে, যারা ইনস্টল করেছো তারা জানো। আর যারা করোনি তারা করে নাও, তার কারণ ওখানে কিন্তু আমাদের অলরেডি প্রায় 700 স্টুডেন্টস কিন্তু এনরোল হয়ে গেছে এই WBCS 2021-এর যে ব্যাচটা, সেই ব্যাচটাতে, যেখানে ক্লাস শুরু হয়ে যাবে, এবং ক্লাসের আগেই কিন্তু আমাদের অলরেডি লাইভ টেস্ট যেগুলো হয়, মক টেস্ট, সেইগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। টেস্টগুলো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্টেটে কিন্তু এক একটা টেস্টে কিন্তু বহু সংখ্যক, প্রায় 200 জন করে স্টুডেন্ট কিন্তু এখনও অবধি পার্টিসিপেট করছে যে টেস্টগুলো হয়েছে। এরপরে আস্তে আস্তে বাড়বে, তার কারণ প্রথমবারে টেস্টটা আমাদের টাইম স্প্যানটা কম ছিল, সেই টাইম স্প্যানের মধ্যে না দিতে পারলে টেস্ট দেওয়া যেত না। এরপর আমরা টাইম স্প্যানটা বাড়িয়ে রাখবো যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্টস এখানে পরীক্ষা দিতে পারে। তো এখানে তোমরা পরীক্ষা দিলে কিন্তু একদম পুরোপুরিভাবে তোমাদের র্যাঙ্ক, পার্সেন্টাইল, কত স্কোর আসছে সেগুলো সব দেখতে পাবে। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ক্লাসগুলোতে জয়েন হও, এবং আমাদের এই ব্যাচ কোড হচ্ছে MH1307। এই কোডটা ব্যবহার করে তোমরা আমাদের এই ব্যাচটাতে ঢুকতে পারবে। আর যদি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকে, তো স্যার অলরেডি একটা ভিডিও আপলোড করেছেন এই অ্যাপ সম্বন্ধে খুব ডিটেলসে বলে, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও। সেইটা দেখলে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো কোয়ারিজ আশা করি থাকবে না। তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ভিটামিন এ ইজ অলসো নোন অ্যাজ। ভিটামিন এ অলসো নোন মানে কি? ভিটামিন এর যে সায়েন্টিফিক নাম যেটা বা কেমিক্যাল নেম যেটা, সেইটা এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ভিটামিন এর কেমিক্যাল নাম কি। তো ভিটামিন এর কেমিক্যাল নাম হচ্ছে, তোমরা সকলেই জানো, থাইমিন। রেটিনল। ভুল বললাম, ভিটামিন থাইমিন তো ভিটামিন B1, উল্টো বললাম। রেটিনল হচ্ছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। থাইমিন হচ্ছে ভিটামিন B1। আর এছাড়া ক্যালসিফেরল, টেকোফেরল, এই সমস্ত যে ভিটামিন এগুলো আছে, এগুলোর নাম আশা করি তোমরা সকলেই জানো যে কোনটা কিসের নাম, তাই আমি এখানে আলাদা করে উল্লেখ করছি না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে রেটিনল। সরি ফ্রেন্ডস, আমি ভুল করে থাইমিন বলে ফেলেছিলাম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, সাম রুটস কল্ড অ্যাডভেন্টিসিয়াস রুট অ্যারাইজ ফ্রম অ্যান অর্গ্যান আদার দেন রেডিকেল। আচ্ছা, এখানে তোমাদের এই কোশ্চেন একটু স্কিপ হয়ে গেছে। এখানে নাম হচ্ছে কি বলা হয়েছে, সাম রুটস কল্ড, এখানে একটা ড্যাশ হবে, মানে ওই যে রুটটাকে কি বলা হয়, কোন রুটটা, যেটা হচ্ছে রেডিকেল থেকে, মানে যেখান থেকে আমাদের জেনারেলি মানে বীজপত্র মূল, যেটা বীজপত্র মূল থেকে আমাদের কি হয়, মূল নির্গত হয়, এবং বীজপত্র মুকুল থেকে কাণ্ড নির্গত হয়। তো সেই রেডিকেল থেকে বা বীজপত্র মূল থেকে যে আমাদের মূল না বেরিয়ে যদি অন্য কোনো অর্গ্যান থেকে কোনো রকম কোনো মূল নির্গত হয়, সেই ধরনের মূলটাকে কি বলা হয়ে থাকে? তো সেই ধরনের মূলকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস অ্যাডভেন্টিসিয়াস রুট। অ্যাডভেন্টিসিয়াস রুট কথার অর্থই হচ্ছে যে সমস্ত রুটগুলো কি না কোনো রকম কোনো অ্যাডভান্টেজ প্রোভাইড করার জন্য উদ্ভিদে থাকে। অ্যাডভান্টেজ মানে ধরো কোনো রকম, এই কোশ্চেন আমি আগেও তোমার সঙ্গে আলোচনা করেছিলাম যে কোনো উদ্ভিদ যদি হচ্ছে এমন কোনো পরিবেশে জন্মায় যেখানে হচ্ছে তাদের ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না, বা খাবার নিতে পারছে না, বা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, যেমন সুন্দরী গাছের আমরা কি ম্যানগ্রোভ দেখতে পাই, তার কারণ ওইখানে সুন্দরবনের যে মাটি, সেই মাটিতে অক্সিজেনের অভাব থাকার কারণে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের রুটগুলোর মধ্যে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়,
যেটাকে বলা হয় ম্যানগ্রোভ। একইভাবে আমাদের কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যেগুলোকে বলা হয় ট্যাপ রুট। ট্যাপ রুট থাকে, কিছু থাকে ল্যাটারাল রুটস থাকে। ল্যাটারাল রুটস মানে হচ্ছে তোমাদের যেগুলো কেয়া গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যে এইভাবে যে কাণ্ডটা মূল বেরিয়ে গেছে, সেই কাণ্ডর পাশ থেকে এইভাবে আরও কিছু এক্সট্রা মূল নির্গত হয়, যেটা হচ্ছে কি হয়, এই সুন্দরবনের যে নরম মাটি বা নদীর ধারের যে নরম মাটি, পলি মাটিতে গাছটা যাতে পড়ে না যায়, গাছটাকে সাপোর্ট প্রোভাইড করার জন্য এই ধরনের মূলগুলো নির্গত হয়। তো এই ধরনের যে মূলগুলো দেখতে পাওয়া যায়, এই ধরনের মূলগুলোকে বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট, মানে যারা হচ্ছে নর্মালি বেরোয় না, অন্য কোনো অর্গ্যান থেকে বেরোয়, সেই ধরনের মূলগুলোকে বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট। অ্যাডভেন্টিসিয়াস রুট মানে যারা বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ প্রোভাইড করে। যেমন আমরা জানি যে আমাদের বট গাছের যে ঝুরি মূল, এটাও কিন্তু এক ধরনের অ্যাডভেন্টিসিয়াস রুট, কারণ এটা কোথা থেকে বেরোয়, এগুলো কাণ্ড থেকে বেরোয়, শাখা প্রশাখা থেকে বেরোয় ঝুরি মূলগুলো, র্যাডিক্যাল থেকে বেরোয় না। তো এই ধরনের রুটগুলোকে অ্যাডভেন্টিসিয়াস রুট বলা হয়ে থাকে। অ্যাডভেন্টিসিয়াস কথার অর্থই হচ্ছে কোনো রকম কোনো অ্যাডভান্টেজ প্রোভাইড করার জন্য যে ধরনের রুটগুলো এক্সট্রা রুট হিসেবে থাকে। এরপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, স্পাইডার্স বিলং টু হুইচ ক্লাস অফ অ্যানিমেলস? মাকড়সা কোন পর্বের প্রাণী? তো তোমরা সকলেই জানো মাকড়সা হচ্ছে কি, মাকড়সা হচ্ছে তোমরা সকলেই জানো যে অবশ্যই হচ্ছে কি আর্থ্রোপোডা, মানে সন্ধিপদী পর্বের প্রাণী। তার মধ্যেও যে ভাগটা আরও স্পেসিফিক, যেহেতু এখানে আর্থ্রোপোডাটা অপশানে নেই, তো এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যারাকনিডস। অ্যারাকনিডস নামে এক ধরনের ক্লাস থাকে আর্থ্রোপোডার মধ্যে, সেই ক্লাসের মধ্যে কি হয়, স্পাইডারটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেন, দ্য ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নট পাস্কাল? তো এইগুলোর মধ্যে কোনটার, মানে কোন ভৌত রাশিটার একক পাস্কাল নয়? তো এখানে প্রেসার এবং স্ট্রেস দুটোরই ইউনিট হয় পাস্কাল, তার কারণ প্রেসার আর স্ট্রেস কাছাকাছি একই জিনিস। পার্থক্য একটাই কি, প্রেসার হচ্ছে এক্সটার্নাল এবং স্ট্রেস হচ্ছে ইন্টারনাল, মানে প্রেসার বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়ে থাকে, কিন্তু স্ট্রেসটা পদার্থের একটা নিজস্ব ধর্ম। এটা হচ্ছে স্ট্রেস কখন তৈরি হয়, যখন বাইরে থেকে কোনো রকম কোনো বল প্রয়োগ করে পদার্থটার শেপ পরিবর্তন করার চেষ্টা করা হয়, সেই শেপ পরিবর্তনের এগেনস্টে যে বাধা প্রদান করে বা রেজিস্ট্যান্স ফোর্সটা যে অ্যাপ্লাই করে থাকে পদার্থটা, সেটাকে বলা হয় স্ট্রেস। তাই স্ট্রেসটা কী হয়, স্ট্রেসটা হচ্ছে ইন্টারনাল, মানে পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। আর প্রেসার কখনো ইন্টারনাল হয় না, প্রেসার বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়। কিন্তু দুটোই কি, প্রেসার এবং স্ট্রেস দুটোই হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া মানে হচ্ছে পাস্কাল। আর যেটা আছে এখানে ইয়াংস মডিউলাস, তো আচ্ছা ইয়াংস মডিউলাস তো তোমাদের বলে দিচ্ছি, ইয়াংস মডিউলাসটা আবার কি। আচ্ছা এখানে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, যারা জিপিএম পড়েছো তাদের বুঝতে পারবে, যদি কেউ না পড়ে থেকেও বলে দিচ্ছি। ইয়াংস মডিউলাস, যেটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়, সেটাকে কি বলা হয়, ইয়াংস মডিউলাস মানে হচ্ছে স্ট্রেস আপন স্ট্রেন। স্ট্রেস হচ্ছে সিগমা, স্ট্রেন হচ্ছে এপসাইলন। তো এই টার্মগুলো আশা করি তোমরা জানো, যারা জিপিএম পড়েছো, না জানো তো দেখে নাও। স্ট্রেসকে কী বলা হয়ে থাকে, সিগমা, আর স্ট্রেনকে বলা হয়ে থাকে এপসাইলন। এরপরে এপসাইলন মানে হচ্ছে স্ট্রেন, মানে কি হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশান ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশান। মানে ধরো কোনো একটা রডকে টেনে তার লেন্থটা বাড়ানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্ট্রেন কী হবে, চেঞ্জ ইন ডাইমেনশান। এখানে কোন ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, লেংথ চেঞ্জ হচ্ছে। চেঞ্জ ইন ডাইমেনশান মানে হচ্ছে ডেল্টা এল ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশান হচ্ছে এল, মানে তার যে অরিজিনাল ডাইমেনশান লেন্থ ছিল এল সেটা, আর হচ্ছে ডেল্টা এল মানে যে পরিমাণ লেন্থের পরিবর্তন হলো। স্ট্রেন মানে সবসময় কি চেঞ্জ ইন ডাইমেনশান ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশান। তাহলে এখানে তোমরা সবসময় দেখতে পাচ্ছ কি, যে স্ট্রেন কি হবে, একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি হবে। তার কারণ ডেল্টা এলের ইউনিট কী হবে, মিটার বা সেন্টিমিটার, আর লেন্থের ইউনিট কী হবে, মিটার বা সেন্টিমিটার, সেম হবে সবসময়। একইভাবে আমরা যদি কী করি, লেন্থ ছাড়া অন্য কোনো ডাইমেনশান নিই, সাপোজ চেঞ্জ ইন এরিয়া ডিভাইড বাই এরিয়া, সেক্ষেত্রে কি চেঞ্জ ইন এরিয়া ডাইমেনশানও যা হবে, স্কোয়ার মিটার বা স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার কিলোমিটার, এরিয়ারও ইউনিট তাই হবে। তাই সবসময় তোমরা মনে রাখবে স্ট্রেন বা এপসাইলন যেটা, সেটা কী হয়, সেটা হচ্ছে একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি হয়। ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এর কোনো ইউনিট থাকে না। তাহলে স্বাভাবিকভাবে কী হচ্ছে, ইয়াংস মডিউলাসের ক্ষেত্রে আমরা কী যাচ্ছি, যেটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেনের যদি কোনো আলাদা ডাইমেনশন না থাকে, কোনো ইউনিট না থাকে, ইয়াংস মডিউলাসের ইউনিট কী দাঁড়াবে, ইয়াংস মডিউলাসের ইউনিট দাঁড়াবে স্ট্রেসের যা ইউনিট তার সঙ্গে সেম দাঁড়াবে। স্ট্রেসের ইউনিট আমরা এক্ষুনি কী বললাম, স্ট্রেস এবং প্রেসার দুটোই হচ্ছে পাস্কাল।
তাহলে ইয়াংস মডুলাসের ইউনিটে দাঁড়াবে পাস্কাল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাচ্ছে? মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট হয়ে থাকে মিলিমিটার টু দি পাওয়ার 4। মিলিমিটার টু দি পাওয়ার 4 হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট। এরপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে মুসা প্যারাডিসিকা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ প্ল্যান্ট? তো এখানে তোমাদের মুসা প্যারাডিসিয়াকা হচ্ছে কার নেম? কার হচ্ছে বানানা, কলার সায়েন্টিফিক নেম হচ্ছে এইটা। 6 নম্বর কোশ্চেন প্রনস বিলং টু হুইচ ফ্যামিলি? প্রন মানে বুঝতে পারছো চিংড়ি মাছ। চিংড়ি মাছ কোন প্রজাতির মধ্যে পড়ে? এগেন চিংড়ি মাছ কিন্তু তোমাদের কিসের মধ্যে পড়ে? অ্যাকচুয়ালি চিংড়ি মাছ কিন্তু পড়ে আমাদের আর্থ্রোপোডা বা সন্ধিপদির মধ্যে, কিন্তু তার মধ্যেও চিংড়ি মাছটা কার অন্তর্গত? সেটা হচ্ছে ক্রাস্টেসিয়ান। ক্রাস্টেসিয়ান মানে হচ্ছে যেটাকে যাদের শরীরের উপরে শক্ত খোলস দেখতে পাওয়া যায় তাদেরকে বলে ক্রাস্টেসিয়ান। যেমন ক্র্যাবও কিন্তু এক ধরনের ক্রাস্টেসিয়ান, কারণ তার শরীরের উপরে শক্ত খোলস দেখতে পাওয়া যায়। তো চিংড়ি মাছের উপরে যে শক্ত খোলস দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় ক্রাস্টেসিয়ান। এরপরে হ্যাঁ, তা বলে তোমরা শামুকের সঙ্গে আবার গুলিয়ে ফেলো না। শামুকের শরীরের উপর শক্ত খোলস দেখতে পাওয়া যায় না, শামুকের পুরো শরীরটাই একটা খোলসের মধ্যে থাকে। ওরা মোলাস্কা প্রজাতির প্রাণী, সেটার সঙ্গে কিন্তু এটা আলাদা। কিন্তু এই কাঁকড়া বলো বা তোমাদের চিংড়ি মাছ বলো, এদের ক্ষেত্রে কী হয়, এদের শরীরটার একটা অংশ হিসাবে এই খোলসটা থাকে। মানে এবং খোলসের মধ্যে অনেক রকম ভাঁজ দেখতে পাওয়া যায় যার মাধ্যমে তারা শরীরটাকে মুভমেন্ট করতে পারে। তো এই খোলস আর ওই মোলাস্কা শ্রেণীর প্রাণীর খোলসের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। এরপরে নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য OH বন্ড ইন CH3OH। CH3OHটা কি? CH3OH হচ্ছে মিথানল। মিথানলের মধ্যে যে অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা দেখতে পাওয়া যায় সেই বন্ডটা কী ধরনের বন্ড? তো এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা একটু একটু কঠিন কোশ্চেন। এটা তোমাদের সব সময় পরীক্ষায় চ্যানেলে দেওয়া হয় না, কিন্তু এটা আমাদের কোথায় এসেছিলো বলে দিচ্ছি। এটা এসেছিলো আমাদের CHSL SSC CHSL যে পরীক্ষা হয় সেখানে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা, সেইখান থেকে আমি কোশ্চেনটা তোমাদের দিয়েছি। তো তোমরা সবসময় মনে রাখবে যে মিথানলের ক্ষেত্রে OH বন্ড বা অক্সিজেন হাইড্রোজেন বন্ড থাকে, সেটা কি? সেই বন্ডটা হচ্ছে আমাদের পোলার কোভ্যালেন্ট বন্ড। তো তোমাদের এবার মনে হতে পারে স্যার কোভ্যালেন্টের মধ্যে আবার পোলার বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড মানেই তো যে ইলেকট্রনগুলো ইকুইভ্যালেন্ট শেয়ার হয়ে থাকে। তো পোলার কোভ্যালেন্ট বন্ড মানে তোমরা শুধু খুব ভালোভাবে এইটুকু বলে রাখো, এটা আরও ডিটেলসে তোমাদের বোঝার দরকার নেই, আর বা বোঝাতে গেলে অনেক সময় যাবে। যে আমরা সবসময় কী দেখি যে দুটো ইলেকট্রন একে অপরের সঙ্গে ইকুয়ালি শেয়ার হয়ে কী হয়, কোভ্যালেন্ট বন্ড তৈরি। আমরা এইভাবে দেখাই না, দুটো ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এভাবে ধরো কার্বন এই হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তো তোমরা সবসময় মনে রাখবে পোলার কোভ্যালেন্ট কথার অর্থ হচ্ছে যে কোনো একটা মলিকিউল, দুটো যে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে দুটো যে মলিকিউল একেবারের সঙ্গে যুক্ত হচ্ছে, তার মধ্যে কোনো একটা মলিকিউলের এই কোভ্যালেন্ট যে ইলেকট্রন পেয়ারটা আছে তার উপর অ্যাট্রাকশানটা বেশি থাকে। অর্থাৎ সেই পার্টিকুলার এলিমেন্টের দিকে বা মলিকিউলটার দিকে কী হয়, যে ইলেকট্রন জোড়াটা থাকে সেটা একটু বেশি অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এই ধরনের বন্ডকে বলা হয়ে থাকে পোলার কোভ্যালেন্ট বন্ড। মানে কোভ্যালেন্ট বন্ড, দুটো ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হচ্ছে কিন্তু তার মধ্যেও একটা পোলারিটি আছে, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের দিকে সেই ইলেকট্রন পেয়ারটার অ্যাট্রাকশান ফোর্স একটু বেশি। এই ধরনের বন্ডকে বলা হয়ে থাকে পোলার কোভ্যালেন্ট বন্ড। এই পোলার কোভ্যালেন্ট বন্ড কার মধ্যে দেখতে পাওয়া যায়? এই OH বন্ডের মধ্যে দেখতে পাওয়া যায় CH3OH এর। এরপর নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ট্রিপসিন ডু? ট্রিপসিনের কাজ কি? ট্রিপসিন তো একটা এনজাইম। ট্রিপসিন কী করে থাকে ফ্রেন্ডস? ট্রিপসিন যেটা করে সেটা হচ্ছে প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, ব্রেকিং ডাউন অফ প্রোটিন। 9 নম্বর কোশ্চেন, ক্যানিস ফ্যামিলিয়ারিস ইজ এ সায়েন্টিফিক নেম অফ। খুব ইজি কোশ্চেন, ক্যানিস ফ্যামিলিয়ারিস হচ্ছে কুকুরের সায়েন্টিফিক নেম। 10 নম্বর কোশ্চেন, অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট অরবাইটিং অ্যারাউন্ড দ্য আর্থ জাস্ট। এটা কিছুই না, এটা বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল যে কৃত্রিম যে উপগ্রহগুলো পৃথিবীর চারদিকে আবর্তন করতে থাকে তারা পৃথিবীর উপর পড়ে যায় না কেন, বা পৃথিবীতে পড়ে যায় না কেন? পৃথিবীর আকর্ষণ বলের কারণে। তো এটাও খুব ইজি কোশ্চেন, তোমরা সকলেই জানো এটা কমন কোশ্চেন। এর সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক উত্তরটা হবে অপশান ডি। তার কারণ হচ্ছে আমাদের যে অ্যাট্রাকশান ফোর্স যেটা পৃথিবীর, সেটাই হচ্ছে আমাদের কি করে, এই স্যাটেলাইটটাকে জরুরি অ্যাক্সেলারেশান দেয় এর মোশনের জন্য। সেই কারণে এটা কখনো পড়ে যায় না নিচের দিকে। কারণে তোমরা কিছুটা বলতে পারো যে আমাদের যে গ্রহগুলো সূর্যের উপর গিয়ে পড়ে না কেন?
তার কারণ সূর্যের যে আকার সেই তুলনায় আমাদের গ্রহগুলো বিশেষ করে বুধ বা শুক্র, পৃথিবী, মঙ্গল এদের আকার খুবই ছোট। তাহলে আমাদের এই গ্রহগুলো সূর্যের উপর গিয়ে পড়ে না কেন? সূর্যেরও তো একটা তীব্র অ্যাট্রাকশন ফোর্স আছে। তার কারণটাই হচ্ছে এই অ্যাট্রাকশন ফোর্সটা কী করে? এই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে আমাদের পৃথিবীর মোশনে সাহায্য করে থাকে। এরা পৃথিবীকে আকর্ষণ করলো, পৃথিবীটা যে ঘুরছে চারদিকে মানে প্রদক্ষিণ করছে, সেই মোশনে সাহায্য করে থাকে, না কি নিজের দিকে টেনে ফেলে দেয়। একই লটা খাটে হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহর ক্ষেত্রেও। 11 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য কনভার্সন অফ হার্ড ওয়াটার ইন্টু সফট ওয়াটার বাই বয়েলিং অর অ্যাডিং ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইজ কল্ড। তাহলে আমাদের হার্ড ওয়াটার সফট ওয়াটার জিনিসটা কি তোমরা সকলেই জানো। হার্ড ওয়াটার মানে হচ্ছে ক্ষরজল। ক্ষরজল কি? যেসব ক্ষেত্রে আমাদের কি হয় যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কার্বনেট বা ক্লোরাইড, সালফেট, কার্বনেট নয়, ক্লোরাইড বা সালফেট এই ধরনের যে সল্টগুলো থাকে সেক্ষেত্রে বলা হয় এটাকে পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী ক্ষরতা। আর যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট সল্ট থাকে সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা বা টেম্পোরারি হার্ডনেস। আর যে সমস্ত জলে এই ধরনের কোনো সল্ট থাকে না তাদেরকে বলা হয় সফট ওয়াটার বা মিষ্টি জল। তো এখানে বলা হয়েছে সেটাই যে হার্ড ওয়াটারকে সফট মানে ক্ষরজলের যে ক্ষরতাটাকে কাটানো হয় সেটার যে প্রসেসটা বয়েলিংয়ের মাধ্যমে বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ করার মাধ্যমে যে এটাকে কাটানো হয়ে থাকে সেই প্রসেসটাকে কী বলা হয়ে থাকে? সেই প্রসেসটাকে বলা হয়ে থাকে ক্লার্কস প্রসেস। এবং তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই যে বয়েলিংয়ের মাধ্যমে বা অ্যাডিং ক্যালসিয়ামের মাধ্যমে করা হচ্ছে এটা অলওয়েজ টেম্পোরারি হার্ডনেস। পার্মানেন্ট হার্ডনেসকে কিন্তু কখনোই বয়েলিং করার মাধ্যমে দূর করা যায় না। পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য অনেক প্রসেস আছে, যেমন একটা ফর এক্সাম্পল সবথেকে বেটার প্রসেস হচ্ছে মানে সবথেকে বেটার বলো বেস্ট প্রসেস হচ্ছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস। আয়ন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে পার্মানেন্ট হার্ডনেসকে কাটানো হয়, একদম পুরোপুরি কাটানো যায়। তো এখানে তোমাদের এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো সম্বন্ধে আমি আমাদের কেমিস্ট্রি ক্লাসে ডিটেলসে বলেছি, তো যারা ক্লাসগুলো করেছো তারা জানো। হুইচ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ? তো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ তো সকলেই যেন ক্লোরোকুইন, সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়। 13 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড ফিলোসোফার সুল? এগেন খুব ইজি কোশ্চেন, ফিলোসোফার সুল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্টেন সিলভার? এটাও খুব কমন কোশ্চেন। সিলভার নামে আছে কিন্তু সিলভার থাকে না কার ক্ষেত্রে? জার্মান সিলভারের ক্ষেত্রে। জার্মান সিলভারের ক্ষেত্রে সিলভার নামে থাকে কিন্তু সিলভার কিন্তু থাকে না এতে। 15 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অলসো কল্ড স্ট্রেঞ্জার গ্যাস? স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়ে থাকে? স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়ে থাকে ফ্রেন্ডস জেননকে। জেননকে বলা হয়ে থাকে স্ট্রেঞ্জার গ্যাস। 16 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ অ্যান এক্সপ্লোসিভ? এক্সপ্লোসিভ হিসেবে কোনটাকে ইউজ করা হয়ে থাকে? নাইট্রোগ্লিসারিন, সকলেই জানো টিএনটিতে ইউজ করা হয়ে থাকে। ট্রাইনাইট্রোটোলুইন, সেখানে একটা কম্পোনেন্ট হিসেবে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাইট্রোগ্লিসারিন। 17 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ এলিমেন্টস ওয়াজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ? অর্থাৎ মানে আমাদের পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় মূলত কোন মলিকিউলগুলো ছিল? এটা তোমরা যারা পড়েছো এভলিউশনে তোমরা সকলেই জানো যে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছিল, যেটা মিলার এবং উরের এক্সপেরিমেন্ট বলা হয়ে থাকে, যেটাকে মিলার অ্যান্ড উরে যেটা করেছিলেন যেটাকে বলা হয় খুব সম্ভবত এর মানে পার্টিকুলার টার্মটা আমার মধ্যে মনে পড়ছে না, কেমিক্যাল অরিজিন অফ লাইফ বা কেমিক্যাল থিওরি অফ লাইফ এরকম কিছু একটা বলা হয় থাকে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না সেটা। তো ওখানে ওনারা বলেছিলেন যে প্রথমে আমাদের পৃথিবীতে হচ্ছে কী ছিল, কিছু মানে ন্যাচারাল কিছু এলিমেন্ট ছিল যেগুলো ইনঅর্গ্যানিক ছিল, তারা পরবর্তী ক্ষেত্রে একে অপরের সঙ্গে মানে সেই সময় পৃথিবীর যে হিট ছিল সেই হিটের কারণে বা সেই সময় যে জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্প থাকার কারণে বিভিন্নভাবে রিয়্যাক্ট করে আস্তে আস্তে কী হয়, আস্তে আস্তে প্রোটিন, প্রথমে সিম্পল কম্পাউন্ড, সেখান থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, প্রোটিন মলিকিউল, পলিপেপটাইড চেন, নিউক্লিক অ্যাসিড, এইসব তৈরির মাধ্যমে ধীরে ধীরে কী হয়, প্রাণের সৃষ্টি হয়। তো এখানে সেটাই জিজ্ঞেস করা হয়েছে যে মূলত কোন এলিমেন্টগুলোকে ধরা হয় যেগুলো প্রথমে প্রাইমারিলি ছিল, সেখান থেকে আমাদের লাইফ সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। তো এখানের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তো এখানে একটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে যে অক্সিজেন কিন্তু সেই সময় ছিল না, যখন প্রথম প্রাণ সৃষ্টি হয় পৃথিবীতে কিন্তু অক্সিজেন ছিল না। অতএব অক্সিজেনযুক্ত যে অপশান সেগুলো প্রথমেই তোমরা এলিমিনেট করে দেবে। তো ছিল কি, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন।
18 নম্বর কোশ্চেন, এই হিউম্যান বডি রিকোয়ার্স সাম মিনারেলস ফর কন্ট্রাকশন অফ মাসল। আমাদের মাসল কন্ট্রাকশনের জন্য কোন কোন মিনারেলের প্রয়োজন হয়ে থাকে? আমাদের মাসল সংকোচনের জন্য যে মিনারেলগুলো প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম, সোডিয়াম এবং আয়রন। 19 নম্বর কোশ্চেন, অ্যাসিড রেন ক্যান বি কজড বাই পলিউশন অফ এনভায়রনমেন্ট বাই। তো এটা তোমরা সকলেই জানো, DN2O এবং SO2 বা NO2ও হতে পারে, এখানে N2O দিয়েছে, NO2ও হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এরাই মূলত কি জলের সঙ্গে রিয়াকশান করে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে মাটিতে অ্যাসিড বৃষ্টি রূপে ঝরে পড়ে। 20 নম্বর কোশ্চেন, DDT ওয়াজ ইনভেন্টেড বাই পল মুলার। বোঝানোর কিছুই নেই, যদিও বর্তমানে DDT ব্যান করে দেওয়া হয়েছে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনের পুরো নাম। 21 নম্বর কোশ্চেন, গ্রিন অ্যাকাউন্টিং ইন্ডিকেটস। গ্রিন অ্যাকাউন্টিং কাকে বলা হয়ে থাকে? গ্রিন অ্যাকাউন্টিং বলা হয়ে থাকে যে লেভেল অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে পলিউশন বা প্রকৃতির পরিবেশে যে দূষণ, সেটা লেভেলটাকে মেজার করার জন্য যে স্কেলটাকে ইউজ করা হয়ে থাকে সেটাকে বলা হয় গ্রিন অ্যাকাউন্টিং। 22 নম্বর কোশ্চেন, ম্যাক্সিমাম সোলার এনার্জি ইজ ইউজড ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পরিমাণে সৌরবিদ্যুৎ কোথায় ব্যবহার করা হয়ে থাকে? গুজরাটে। সিগারেট স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ ডিউ টু এমিশন অফ। কিসের জন্য হয়ে থাকে? আমরা যেটা বলি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মূলত কিসের জন্য? সেটা হচ্ছে মূলত কার্বন মনোক্সাইডের জন্য। তার কারণ জানো তোমরা যে কার্বন মনোক্সাইড কি? কার্বন মনোক্সাইড হচ্ছে প্রচণ্ড রকম ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড কী করে? আমাদের শরীরে গেলে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশানে যে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, সেই অক্সিজেনের পরিবর্তে তখন কি হয়? কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিন বন্ড হয়ে যায়, দিয়ে তৈরি হয় কার্বক্সি হিমোগ্লোবিন। মানে জেনারেলি কী হয়? আমাদের শরীরে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং সেই হিমোগ্লোবিনের সেইভাবে এই অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ডটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে আমাদের গোটা শরীরে অক্সিজেনটা সার্কুলেট হয়। কিন্তু কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটিটা অক্সিজেনের তুলনায় অনেক বেশি, কয়েক গুণ বেশি। তাহলে কি হয়? আমাদের শরীরে কার্বন মনোক্সাইড প্রবেশ করা মানে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে রিয়াকশান করে অক্সি হিমোগ্লোবিনের পরিবর্তে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে দেয়। এই যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে দেয়, সেটা হচ্ছে আমাদের শরীরে কী করে? আমাদের শরীরে অক্সিজেন সার্কুলেট হতে পারে না, কারণ কার্বক্সি হিমোগ্লোবিন আমাদের শরীরে সার্কুলেট হতে শুরু করে। সেই কারণে আমাদের স্মোকিংটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এবং শুধুমাত্র স্মোকিং নয়, ইন জেনারেলও কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক রাদার দেন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কার্বন মনোক্সাইড অনেক বেশি টক্সিক। 24 নম্বর কোশ্চেন, কিয়োটো প্রোটোকল। এগুলো তোমাদের আমি অলরেডি আগের কোশ্চেনে বলেই দিয়েছি। কিয়োটো প্রোটোকলটা কি? কিয়োটো প্রোটোকল রিলেটেড হচ্ছে রিডাকশান অফ গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের যাতে পরিমাণ বা এমিশন আমাদের পৃথিবীতে কমতে থাকে, সেই রিগার্ডিং যে প্রোটোকল সাইন করা হয়েছিল সেটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল। সমস্ত প্রোটোকলগুলো কিন্তু আমি একটা মকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সেখানে আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে রেখেছো, কারণ ওখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন আসতেই থাকে। আজকে লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রিন হাউস গ্যাস। তো এখানে বুঝতেই পারছো অল অফ দ্য অ্যাবাভ। সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি। তো অবভিয়াসলি সিএফসি প্রচণ্ড মারাত্মক গ্রিন হাউস গ্যাস। সিএফসি হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো সিএফসি যেহেতু খুব ক্ষতিকারক, একটু বলে দিই তোমাদের, সেই কারণে এখন বর্তমানে সিএফসির পরিবর্তে কী তৈরি করা হয়? HCFC, মানে হাইড্রোজেনেটেড ক্লোরোফ্লোরোকার্বন। এখানে কি হয়? যে ক্লোরোফ্লোরোকার্বন থাকে, এর একটা ক্লোরিন বা একটা ফ্লোরিন অণুকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, তৈরি করা হয় HCFC বা হাইড্রোজেনেটেড ক্লোরোফ্লোরোকার্বন। যে কারণে কি হয়? এই হাইড্রোজেনেটেড ক্লোরোফ্লোরোকার্বনটা খুব সহজে অ্যাটমসফিয়ারে নষ্ট হয়ে যায়। সিএফসি কি হয়? অ্যাটমসফিয়ারে নষ্ট হয় না, সোজা চলে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজনের সঙ্গে রিয়্যাক্ট করে ওজন লেয়ারটাকে ধ্বংস করে। কিন্তু HCFC কী করে? HCFC হচ্ছে এনভায়রনমেন্টে খুব ইজিলি নষ্ট হয়ে যায়, অ্যাটমসফিয়ারে খুব ইজিলি ডেস্ট্রয় হয়ে যায়। যে কারণে বর্তমানে রেফ্রিজারেন্ট হিসাবে সিএফসির পরিবর্তে কী ব্যবহার করা হয়? HCFC, হাইড্রোজেনেটেড ক্লোরোফ্লোরোকার্বন। মানে ক্লোরোফ্লোরো যে আছে, ক্লোরিন বা ফ্লোরিনের একটা অণুকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করা হয়। তো এই ছিল আজকে আমাদের সেট। আজকে তাহলে আমাদের কী হলো? আজকে আমাদের ফ্রেন্ডস 200 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।